ভিডিওর শুরুতে আমি রাহুল অরুণোদয় ব্যানার্জি, যিনি সবাই জানেন কিভাবে গত হয়েছেন, আকস্মিক মৃত্যু, এবং এই মৃত্যুর পিছনে কতটা নেগলিজেন্সি ছিল, কতটা অসতর্ক, তা সমস্তটাই আমি বলবো। জাস্ট আমি স্টার্ট করছি, লাস্টে আমি বলবো। অ্যাকচুয়ালি আমার টক্সিক নেরি এখন ব্লগ চ্যানেল আর তার এই কন্ট্রোভার্সি চ্যানেল দুটোকেই এক করে দিয়েছে। ও অনেক চেষ্টা করেছে কন্ট্রোভার্সি চ্যানেলটাকে না বলে, ভিডিও না দিয়ে ব্লগ চ্যানেলকে দাঁড় করানোর জন্য প্রচুর চেষ্টা করেছে, কিন্তু কে ভাই ওই উপর থেকে রান্না আসবে, সেটা গরম করে জাল দিয়ে ঠান্ডা করে বরকে দিয়ে পাঠিয়ে ওই থোরবড়ি খাড়া বড়ি থোর একটা ব্লগ চ্যানেল মানুষ কেন দেখে? যে এর মধ্যে ক্রিয়েটিভিটিটা কী আছে, বা এর স্বামী সংসার সন্তান নিয়ে কিভাবে সুন্দরভাবে প্রতিপালন করছে, এটা মানুষে দেখে যে এটা যদি আমার সংসারে যদি আমি করতে পারি, যেটা তার চোখে ভালো লাগবে, তাই না? কিন্তু টক্সিক নেরির সংসারে কিছু ওর দেখানো নেই, আর আমাদের কিছু দেখার নেই। আর যারা দেখার তারাও যে কতটা মানে অনীহা প্রকাশ করছে, ওর ভিউজ দেখলেই বোঝা যায়। এটা রাগ করার কিছু নেই, বুঝলি তো? টক্সিক নেরি, তুই তো আবার সবসময় মানুষকে বিচার করিস, দাড়িপাল্লায় বিচার করিস, ওজন করিস, সেটা হচ্ছে ভিউজ দেখে। মানে তোর হচ্ছে তোর লেভেলে যারা থাকবে বা তোর লেভেলের থেকে একটু উঁচু, তাদের নিয়ে তুই কন্ট্রোভার্সি করি। আমি তো বলবো রুনার সৌভাগ্য, রুনার লাকিলি তোর কন্টেন্ট হয়ে গেছে। রুনা তো খারাপ কিছু বলে না। তোকে বোতল আর মাতালে কে পরিণত করেছে তুই ভালো জানিস। এই যে তোদের একটা মানে গোপনীয়তা বজায় রেখে একটা প্রচ্ছন্ন, মানে কেউ টের পাবে না, এইরকম একটা প্রতিহিংসা পরায়ণ, মানে তুইও আবার ওখান থেকে সোমনাথে, এটা কিন্তু এখন মানুষে ধরে ফেলেছে ভাই। যাই হোক, যেটা বলতে আমি বসলাম, অবশ্যই করে রাহুল ব্যানার্জি, তাকে নিয়ে আমি বলবো কি ভয়ঙ্কর বলবো না, কি বড় পদক্ষেপ প্রিয়াঙ্কা সরকার নিতে চলেছে কি অলরেডি নিয়েও ফেলেছে, সেটা নিয়ে বলবো। অবশ্যই করে লীনা গাঙ্গুলির এগেনস্টে, অবশ্যই করে কি ভোলে বাবা পার করেগা, আর কি সখা, আর একটা দুটো সিরিয়াল এই মুহূর্তে দাঁড়িয়ে লীনা গঙ্গোপাধ্যায়কে স্টপ করতে হবে। কারণ তার কাছে যথোপযুক্ত এবং স্যাটিসফাই যদি না করতে পারে তার উত্তর, তাহলে অবশ্যই করে তাদের প্রোডাকশন হাউস বন্ধ করে দিতে হবে। এই রকম অনেক কিছু নিয়ে আমি বলবো। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। অ্যাকচুয়ালি কি বলতো, তোর ওই লোককে ওই নেগেটিভ কমেন্টের উপর তোর উত্তর দিতে এবং ঝামা নিয়ে বসা ছাড়া তোর আর কোনো কাজ নেই। হ্যাঁ, টক্সিক নেরিকে বলছি। এই যে তুই কাউকে কপি করছিস, সেটা শুনলে তোর আবার রাগ হচ্ছে। আবার মারিয়া যদি কোনো ন্যাকামি করে, তুই বলছিস ওটা মন্দিরাকে কপি করছে, সেটার জন্য যথার্থ বা যথেষ্ট একদম যথাউপযুক্ত কথা। আমি শুধু তোর এইগুলো তুলে ধরি কেন জানিস তো, যে তোর আসল ক্যারেক্টারটা কী সেটা মানুষ বুঝুক। কিন্তু তুই যখন এই যে মানে একটা মিউজিক দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা যদি অন্য কোনো ব্লগার দিয়ে থাকে, তাহলে তুই বলছিস হ্যাঁ কপি করেছি, হ্যাঁ বলেই হলো, আমি একই জিনিস শুনেছি, তাতে কি হয়েছে? কিচ্ছু হয়নি। কিন্তু তুই যখন অন্যের ক্ষেত্রে বলিস নকল করছে, মানে মন্দিরাকে মারিয়া সবসময় নকল করে, এটা বলতে কত ইজি না? তখন তুই কিন্তু বলিস না হঠাৎ করে এদের মিলটা পাওয়া গেছে, এটা তুই বলিস না, কারণ তুই বলতে পারবি না। তোর সারা শরীরে আপদ মস্তক তোর হিংসায় ভরা, আর এই হিংসার কারণে তোকে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে, তুই ভাবিস তার হিংসা ঝরে পড়ছে। আচ্ছা, কোনো ভিউয়ার্সের হিংসা হলে কি করবে? তোকে এই নেগেটিভ কমেন্ট দিয়েই তার হিংসা মানে মেটাবে? তা তো না। কিন্তু তোর বলতে হবে, তোর তো আর কোনো যুক্তিপূর্ণ কথা নেই, এটাকে সুন্দর মতন বলা যায়। কিন্তু তুই তার মধ্যে হিংসা খুঁজে পাস। যেমন তোর সাথে মন্দিরার এই যে প্রেম প্রীতি, তুই বল, এই যে তুই যে বিলো দ্য বেল, তুই তোর বর, কেন তোর বরকে টানলাম? কারণ যে সময় তুই কাঁদ দিতে গেছিলি, সেটা তো কোনো ভালো সময় যাসনি। এমন হতো একটা সংসার ভেঙে যাচ্ছে, তুই দৌড়ে চলে গেছিস, আর দৌড়ে যেতে গিয়ে তুই পড়ে গেছিস, পড়ে গিয়ে আবার গেছিস, তাহলে বলবো তোর মধ্যে সেই জিনিসটা রয়েছে যে মানুষের ভালো কথা তোর রক্তে আছে। তুই একটা সংসার ভাঙতে চলে গেছিলি, একটা সংসার ভাঙা মহিলাকে আরও উৎসাহিত করতে গেছিস, অতি উৎসাহিত করতে গেছিলি, যে সংসারটা যখন ভাঙবি বলে বেরিয়ে এসছিস, ভাঙ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। তাহলে সেই মহিলার সাথে তোর ভাব ভালোবাসা প্রেম প্রীতি দেখে মানুষ হিংসা করবে? হ্যাঁ কেন? মানে তুই যেটা করেছিলি মারিয়ার সাথে মন্দিরার ভালোবাসা দেখে, যে এত কিছু পেলো, এত কিছু দিল, তাহলে তো আমাকেও ময়দানে নামতে হবে। আর এই তোর যে একটা পাওয়ার লোভ, তোর যে এই যে মানে লোভ, জিভটা যে তোর লক লক করে, তোর এই মানে সাপোর্টিং সিস্টেমরা জানে তারা কি করেছে বলতো, তোকে ঠিক লোবাতুর যে তোর নোংলাটা, সেটা ভরিয়ে দিয়ে তোকে মারিয়ার এগেনস্টে নামিয়েছে। এটা একদম ধ্রুব সত্য। এটা এই যে তুই পাওয়ার লোভ, আর দেখছিস এটা সুবর্ণ সুযোগ মারিয়ার মন্দিরের মধ্যে চির ধরাটাকে ফাটলে পরিণত করব, যেটা তোর নকদর্পণে
তুই আজকের দিনে দাঁড়িয়ে তুই ব্লগ চ্যানেল তোকে 1K-ও দেখা উচিত না, যেটা তুই নিজেও জানিস যে তোর 1K-ও হচ্ছে না। কারণ তোর সংসারে দেখার মতন কিছু নেই। তোর সংসারে ভাঙন, ধ্বংস, এই সমস্ত কিছু তুই মানে বার্তা দিস, বুঝতে পারছি? কোনো রকম ক্রিয়েটিভিটি, কোনো রকম গঠনমূলক কিছু তুই দেখাতে পারিস না, বুঝতে পারছি বন্ধুরা? তাহলে আজকে তোকে যেই বলেছে ডিম নিয়ে, ডিম সেদ্ধ নিয়ে, সেটা মন্দিরাও করেছে। তার ওই ওই ডালিয়ার মধ্যে ডিম দিয়েছে। আর এই যে আমার চায়ের বাটিতে আমি মনে করি এত সুন্দর ধরার সিস্টেম, আমি ডিম, আমাদের বাড়িতে ডিম খুব কম হয়, যদি সেদ্ধ টেদ্ধ খাই আমি চায়ের বাটিতেই বসাই। আর ডিম যদি কোনো দিন কষাই, ডিম কষা রান্না হলো একবেলার জন্য, মানে ডিমটাকে আমরা ঘুরতে ফিরতে খাই। একটা সময় ডিম মানেই ছিল আমার কাছে ওরে বাবা বিশাল। আর আমরা আমাদের বাপের বাড়িতে একটা ডিমকে 2 টুকরো করে খেয়েছি। হ্যাঁ, এটা অনেকেই খেয়েছেন, মানে আমি বলছি যে ডিম ছিল আমার কাছে লোভনীয়। আর ডিম সেদ্ধ আমি চায়ের বাটিতে করি, তাতে অসুবিধার কিছু নেই। কেউ যদি বলে থাকে এবং সেটা যদি মারিয়ার নাম করে বলে, সেটাকে তো তোর তো মনেই হবে যে তুই যা কাজ করিস, তুই 24/7 তুই ফ্রি, অলস মস্তিষ্ক কেন তোর, তুই অন্যকে নিয়ে বলতে ভালোবাসিস, আর সেই বলার মধ্যে তোর শৈলী প্রকাশ হয় না, বুঝলি তো? তোর গঠনমূলক হয় না, তোর ধ্বংসাত্মকমূলক হয়, এটা সবাই জানা। তা ডিম তুই ভালো মতো তুই ঝামা মামা নিয়ে বসে যাচ্ছিস, কারণ ওখানে যে মারিয়াকে টানা হয়েছে, মারিয়ার দরকার নেই তো। মারিয়ার দরকার আছে? মারিয়ার বর এই যে অসুস্থ মেয়েকে খাওয়াচ্ছে, এগুলো তো তোর জন্য কষ্টদায়ক, কিন্তু কিছু করার নেই। মারিয়া তো এখানে তো ছলনা করছে না, নাটক করছে না, যেটা তুই করিস, তাই না? যাই হোক, তোর ব্যবসা ভালো যাক, আমি এটা চাই। কারণ এত টাকা খরচা করে রাস্তার উপর দোকান করেছিস, তারপরেও বলবো যেটা তোর অনলাইনে হচ্ছিল তার থেকে বেশি কিছু হবে না আমি মনে করি। বেকার বেকার ভাড়া গোনা, বেকার বেকার ইলেকট্রিসিটি বিল দেয়া, আমি তোর কিন্তু মানে ক্ষতি না চেয়ে একদম বাস্তবটা তুলে ধরছি। আমার হাতে আবার ঝামাটা মানি, তুই তো আবার ঝামা নিয়ে বসে পড়ছিস, মানে এতটা প্যাথেটিক অবস্থা তোর। তোর কন্ট্রোভার্সি চ্যানেলে কন্ট্রোভার্সি করে হচ্ছে না, তোর ব্লগ চ্যানেলে তুই শুধু ওই করা উত্তর না, আমি ছেড়ে কথা বলবো না বলে আবার বলছিস ঝামা নিয়ে বসেছিস, ঝামা ঘষে দেবো, মানে তোর ঘষাঘষিতে তুই এক্সপার্ট, তাই না? যাই হোক, পরিষ্কার হিসেব যে তুই মারিয়াকে হিংসা করিস, একদম বাস্তব কথা। মারিয়ার এই যে এগিয়ে চলা, এটা তো স্বাভাবিক। দুটো ধর্মের মানুষ বৈবাহিক সূত্রে আবদ্ধ হচ্ছে, এটা তো মানুষ দেখবে। তারপরে তুই ভাবতেই পারিসনি, একদম বাস্তবটা তুলে ধরছি, যে মারিয়া প্রেগনেন্ট হবে। এইটাকে মিথ্যাচার হচ্ছে, মিথ্যেই পরিণত করার জন্যে তুই সারাদিন বোধহয় ঠাকুরকে ডাকতিস। এইটা যে কি বড় বুমেরাং হয়ে তোর মুখে এসে পড়েছে, সেটা আমি তো মনে করি সেটা তুই বুঝিসনি, এটা হতে পারে না, সবাই বুঝেছে, তুইও বুঝেছিস। তারপরে তুই কি করলি? ওর পিছনে চীনের জোকের মতন লেগে গেলি। পম্পম যদি তোর সম্পর্কে খারাপ কিছু বলে, কম বলিসনি। পম্পম একবার বলেছে, তুই 1000 বার বলে যাচ্ছিস, তারপরেও তুই থামছিস না। তারপরে তুই বল, তুই মারিয়াকে নিয়ে পড়েছিস, মারিয়ার মাকে নিয়ে পড়েছিস, মারিয়ার 14 গোষ্ঠী নিয়ে পড়েছিস, মারিয়ার খাওয়া, মারিয়ার বসা, মারিয়ার সমস্ত কিছু। এই যে মারিয়া বিছানা গোছায় না, মারিয়াকে দেখলে মনে হয় নোংরা, কিন্তু এই মারিয়ার বমি কাচিয়েছিস কী কারণে? কারণ মন্দিরাকে সেই সময় তোর জ্বালাতে হবে, তাই না? আজকে যেমন তুই একদম সুযোগ বুঝেছিস, সুযোগ বুঝে 2টো ভিডিওতে সোমনাথকে দলাই মালাই করেছিস। আর এইটাই হচ্ছে বাস্তব। এই যে তুই যে সোমনাথকে পছন্দ করিস না, তার পিছনে কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে তোর জ্যোতিষীগিরিটা মানে সফল হয়নি, মানে ফলাফল পাইনি। তুই বলেছিলি মন্দিরার পাশে সোমনাথের নাম থাকবে না, বুঝতে পারছি। কিন্তু তোর মুখে ঝামাটা ঘষে গেছে, তুই অন্যকে ঝামা ঘষতে গিয়ে নিজের মুখটা বারংবার ঝামা ঘষাতে পরিণত করেছিস। এইটা তোর একটা রাগ। আর একটা রাগ হচ্ছে এই যে তুই যেই কথাগুলো বলেছিস, সেই কথাগুলো থেকে বেরিয়ে এসে মিথ্যে করে তোর বলতে হচ্ছে যে না, পম্পমের থেকে সোমনাথ বেশি আয় করে, সোমনাথ বেশি কর্মঠ। তো এইগুলো তো কতটা ফেক, কতটা মিথ্যাচারিতা, কতটা বানানো। আজকে ভিডিও করে, গতকালকে ভিডিও, মানে 2টো ভিডিও তুই প্রকাশ করেছিস, তাই না? এটা তো স্বাভাবিক। তুই সোমনাথকে পছন্দ করিস না, সোমনাথ তোকে পছন্দ করে না। এই তুই ফোন করবে না তো? এর থেকে বড় অপমান আর কি হতে পারে বল? তারপর এত অপমানিত হওয়ার পর স্বামী স্ত্রী শিবর সম্মুখে নিয়ে তোর একদম কালার চিট্টা সবার সামনে ওপেন টু অল করে দিয়েছে, তারপরেও তোর মনে হয়েছে সিনা গর্দানের মাংস খাবি। কতটা তুই বিলো দ্য বেল্ট। তাহলে তোর এই বিলো দ্য বেল্ট সাথে মন্দিরার যে সম্পর্ক, আমার মনে হয় না কেউ হিংসা করবে। মারিয়াও তোর দিকে ফিরেও তাকায় না, কিন্তু মারিয়াকে নিয়ে তোর প্রত্যেক দিন মানে 1 ঘটি জল আর 10 গড় ভাত বেশি খেতে হয়। যা 4 বেলা তুই ভাত খেতিস, তার থেকে তোর বেশি ভাত খেতে হয়। আজকে টিনাকে নিয়েও আমি 2-4 কথা বলবো। তাহলে আজকে পুরো পরিষ্কার যে তোর মনে যেটা ছিল, অ্যাকচুয়ালি সবই তো তুই জানিস। তুই বলিস না আমি ভেতরের খবর সব জানি, আমি জানি। সেই জানা থেকেই তুই সুযোগ বুঝে মন্দিরাকে আপে রেখে সোমনাথকে নিচু করলি, এটাও তো দেখে, তাই না?
যেমন কমেন্ট বক্সে কমেন্ট দেখে। আজকে দেখ তোর কি করতে হলো, তুই বলি যারা যুক্তিযুক্ত কথা বলে, যুক্তিযুক্ত কথা এখানে সবাই বলে, কিন্তু তাদের তুই অ্যান্সার দিতে পারবি না, কারণ তাদের উত্তর তোর কাছে আবার নেই। তুই কাকে ধরলি? রুনাকে। রুনাকে এইভাবে ওইভাবে সেইভাবে ঘিলু নেই, ওই নেই, বুঝে কথা বলে না। তুই বল না, তুই যা যা ভুল ভ্রান্তি করিস তার এগেনস্টে কোনোদিন ক্ষমা চেয়েছিস? তাহলে তোর মতন টক্সিক নেড়ি আমি তো দেখিনি। হ্যাঁ, আবার কেউ কেউ যারা তোর নতুন করে আবার পা চাটছে, আবার তারা মানে সে অন্যদের বলছে তাদের নাকি কাউন্সিলিংয়ের দরকার। মানে তার কত বড় কাউন্সিলিংয়ের দরকার যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা মন্দিরা সোমনাথের মুখে সামনে আয়না ধরে তাদের আসল চরিত্রটা দেখাচ্ছে, তাদের বলছে তাদের নাকি দেশভার যদি দিত তাদের কাঁধে তাদের কি হতো। মানে কতটা মানে অবাস্তব জগতে বাস করে এরা, কতটা নিচে নেমে গিয়ে পদলেহন করে চিপ দিয়ে, বোঝাই যাচ্ছে। তার একটু আধটু তো ভিউজ তারাও চায়, তাই না? তুই ঠিক যখন বলার দরকার তোর হয়ে বলে, তোর হয়েই বলছে এখন। মানে কখন তুই কমিউনিটিতে দিস যখন মনে হয় তোর মনের মতন করে বলেছে, কিন্তু তাতেও কিন্তু ভিউজ হয় না। যেমন মিট আপে গেলেই ভিউজ হয় না, বলেছিস না কারো মিট আপে মুখ দেখালে। এক্স্যাক্টলি। তাহলে তুই এই ধারণাটা তুই কি করলি, নৎসাৎ করে দিলি যে মুখ দেখালেই চ্যানেল গ্রো হয় না। তাহলে মারিয়া এত দূর এসছে মারিয়ার নিজের কারণে, বোঝাতে পারছি। সে মারিয়ার চুল আসরাক বা মারিয়া বিছানা না গোছাক, এইগুলো কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কখনো কন্টেন্ট না। কন্টেন্ট হচ্ছে যদি যথাযথ সে ভুল দেখাচ্ছে সেটাকেই যদি তুমি খণ্ডাও, হ্যাঁ, তাহলে সেটাকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট হয়। কিন্তু তোর এখন দুরবস্থা, তোর কিচ্ছু করার নেই, তাই না? তাই জন্য তুই এখন রুনাকে নিয়ে পড়েছিস। আমি শুধু তোকে দেখি আর ভাবি সালা মুখস্থ করে ফেলিস কমেন্ট বক্স। যাই হোক, টিনাকে নিয়েই বলি, আবার বলবো, যখনই মনে পড়বে একে নিয়ে বলবো, কারণ এই ঝামা নিয়ে বসে একটা মানুষ। আমি বলি আমার মা যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন কি করতো জানেন? তখন সারাক্ষণ আমার মা কিন্তু বাংলাদেশের ওই 7-8 পাস কি তার নিচেও, কিন্তু তার মুখস্থ অখণ্ড কথামৃত। তার কাছে আমাদের লাইব্রেরি ছিল, আমাদের কোয়ার্টার্সের মধ্যে কার্ড ছিল, প্রচুর বই তার পড়া, শরৎ রচনা বলি, রবীন্দ্র রচনা বলি, প্রচুর তার। মানে আমি শুধু মাকে দেখতাম, দাদার ছেলে নতুন বই মায়ের মুখস্থ হয়ে যেত, মা সারাদিন ওই বই নিয়ে বসে আছে। এখন সেটা আর যখন সংসার একদম মনোনিবেশ করতো, এখন তো সবাই বড় টড়ো হয়ে গিয়ে বিয়ে টিয়ে হওয়ার পর তার নাতি নাতনি হয়ে গেছে, তখন সে সংসারে মনোনিবেশ করতো। যেমন টক্সিক নেড়ি করছে, তেমনি ওই সারা দিন ধরে কৌটো কাউটা পুষতো, আর মায়ের সমস্ত স্টিলের বাসন, কারণ ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সে মনোনিবেশ করতো। আর এর 24/7 কিচ্ছু করার নেই, তাহলে এ তো একের জায়গায় 4-5 বার ঝাড় দেবে, পরিষ্কার করবে। এইটাকে আমি কখনো মনে করি না একে খোঁচা মার। এ আবার এই বিষয়টা নিয়েই কিন্তু আবার মারিয়া পম্বমকে খোঁচা মারে, ওর মধ্যে অনেক কিছু খুঁজে পায়, কিন্তু এর কিছু করার নেই বলে। যেটা বলছিলাম, এই যে মানে কি বলবো, অসভ্যতামি, বেলাল্লাপানা, মানে সোমনাথকে সাইকিয়াট্রিস্ট দেখানোর কথা হচ্ছে, হ্যাঁ, যে তুমি ওকে মনোরোগ বিশেষজ্ঞকে দেখাও, ওর মনের ব্যাধি। তোমার সেম কথা আজকে দেখলাম টিনার কমেন্ট বক্সে 4-5 জন করে গেছে, যে তুমি যা করছো আননেসেসারি চিৎকার করছো, অবশ্যই করে আননেসেসারি চিৎকার করছে, যেটা নর্মাল ওর তো সামনে, ওরই মোবাইলে ও তো বলছে, তাহলে ও যেটা বলবে সেটা তো আসবেই, তো আমি চিৎকার করতে হচ্ছে না তো। কিন্তু ও মাত্রা অতিরিক্ত চিৎকার করছে, নর্মাল ভাবভঙ্গি দেখাচ্ছে। সেই কারণেই ওকে বলেছে যে তুমি যে চিৎকার করছো আমার মনে হচ্ছে না এটা তুমি আগে করতে আমরা দেখিনি, তুমি কোনো কিছু নিয়ে চিন্তাগ্রস্ত, ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছো, তুমি মনোরোগ বিশেষজ্ঞকে দেখাও, মানে সাইকিয়াট্রিস্ট দেখাও, তুমি আগে এরম ছিলে না, মানে আননেসেসারি তুমি চিৎকার করছো। আর সত্যি করে কত বাচ্চা নাচছে করছে, ওর কি চিনচিন করে উঠছে না বুকটা? না, চিনচিন যখন করার কথা তখন ও মিনমিন করছে, মানে অন্য জায়গায় সংসার করছে, এটা তো স্বাভাবিক। সন্তান ফেলে কেউ এরম করতে পারে না, সন্তানকে নিয়েই আমি বেরোবো। আজকে এইটা কথা না, আজকে এই যে যারা যারা ওকে বলেছে সাইকিয়াট্রিস্ট দেখাও, তারা ভুল বলেনি তো। আজকে ওকে দেখেছেন ও রং মাখার জন্যে ওই ভিড়ের মধ্যে যাচ্ছে, কে করে ভাই? হ্যাঁ, ওর মানে ফ্যামিলি কথা কমই বললাম, ওর মা ধিঙ্গিপানাগিরি করে নাচছে। এই যে ঠাকুরকে সিঁদুর পরানো, ওর শীতেতে কেউ পড়াতেই যাচ্ছে না, জানে যে ওর শীতেটা ফাঁকা। তাহলে চিন্তা করতে পারছেন, একটা সধবা, ডিভোর্স হয়নি, ডিভোর্স হলে তো বলতাম যে ও ডিভোর্স, ও সিঁদুর পড়বে না। যার ডিভোর্স হয়নি তাকে পাড়া প্রতিবেশী মহিলারা সিঁদুর পড়াচ্ছে না, তারপর ও ক্যামেরায় এই মুখটা দেখাচ্ছে। চিন্তা করতে পারছেন? তাহলে এর পরিণতি দেখলে সত্যি সত্যি করেই খুব কষ্টদায়ক, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। রং মেখে সং সেজে ও
ও তো এমনিই শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর রং মেঘের সংসেজেই থাকছে, সেই রংটা আবার দেখা যায়নি। কিন্তু এটা অরিজিনাল রং, যেই রং মাখার জন্যে ও ভিড়ের মধ্যে যাচ্ছে, চিন্তা করতে পারছেন? আর ঘরটা তো ক্লাব ঘর হয়ে গেছে। হ্যাঁ, ওর বৌদি ঘুমিয়ে পড়েছিল, যে ঘুমন্ত বৌদিকে এনে ওই লাইফা অর্ধউলঙ্গ দাদা বসিয়ে দিল, আর ও ক্রমাগত চিৎকার 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 করে যাচ্ছে। সাথে মাটা, ওর বাপির স্ত্রীর সীমানার মধ্যে কোনো খোঁজ খবর নেই, মাকে দেখুন ধিঙ্গিপানা করছে। আমি জানি একই কথা আমার বলতে হচ্ছে, কারণ একই কাজ ওরা করে যাচ্ছে, এই কারণে আমার বলতে হচ্ছে। মানে আমার খারাপ লাগছে সত্যি, বাচ্চাটা মা কি জিনিস পেলই না। মা এখন ধিঙ্গিপানায় ব্যস্ত। কি বলবো বলুন তো? টক্সিককে বলবো, শোন, তোর জেলাস যে সারা শরীরে কুটকুটকে ভরা, সেটাই তুই অন্য লোকদের উপর চাপিয়ে দিচ্ছিস। কারণ তোর সাথে মন্দিরা ভাব ভালোবাসায় কারো হিংসা হবে না, ভিউয়ার্সদের তো না, যাদের তুই বলি হিংসা হিংসা। কি কারণে হিংসা? কি দেখে তোর হিংসা করবে তুই শুধু আমায় বল, তোর কি দেখে হিংসা করবে বল? হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার কুলোটা, নোংরামি শিরোমণি একটা, মারিয়াকে নিয়ে পড়ে, এখন রুনা হয়েছে। না না, রুনা একদম জায়গা মতন দিচ্ছে, জায়গা মতন না দিলে ও তো এরকম চিরবির চিরবির করতো না, তাই না বন্ধুরা? আর ওদিকে মন্দিরা, ও ওর ভুলের দায়ভার ওর দর্শকদের চাপাচ্ছে, ওর ননদকে চাপাচ্ছে। এটা একটা সিভিক সেন্স, একটা জেনারেল নলেজ, যে কাঠ ফাটা রোদ্রে কেউ সি বিচে যায় না। যদি সি বিচটা তার হোটেলের কাছাকাছি থাকে, তাহলে ওই স্নান করার সময় গিয়ে চলে আসে। এতটা বালি ভরা রাস্তায় হেঁটে বলছে, এই তোমরা কেউ বললে না? বা বা মনে আছে এইচপি হিমাচল প্রদেশে গিয়েছিল, একেবারে ভুল ভাল ইউটিউব দেখে, এই সময় বরফ পড়ে, এই সময় এই জায়গায় পুরো ভুল ভাল দেখে গিয়ে নিজেই বুঝেছে যে কতটা খামতি দেখানোর বিষয়, যাওয়ার বিষয়, অভিজ্ঞতার বিষয়। সেখানে দাঁড়িয়ে ও দর্শকদের, তোমরা কেউ বললে না? হ্যাঁ, বলার জন্য সব বসে রয়েছে। একেই দর্শক বলেছে বলে আর মুখ দেখাচ্ছে না। বর বর বুঝতে পেরেছে যে আমার আসল মানে ভেতরকার গোপন তথ্য ওপেন হয়ে গেছে। আমার এই রোগগ্রস্ত ব্যাপারটা মানুষের কাছে পুরো পরিষ্কার করে দিয়েছি মন্দিরা, কারণ মন্দিরাকে এখানে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আর এইটা একদম অতি বাস্তব। এটা যদি মন্দিরা তুলে ধরে, আর সেখানে যদি সোমনাথ মনে করে যে তার ক্যামেরা মুখ দেখাবে না, তার সই, যদিও এই প্রতিজ্ঞা ওরা রাখতে পারবে না। বোঝাতে পারছি? একজন বলছে মন্দিরার প্রতিজ্ঞা সোনার পাথর বাটি। কীভাবে এদের হ্যাটা করে, যেমন টক্সিক নেরি, ও আবার মানে কন্ট্রোভার্সির জন্য হচ্ছে না, ও ব্লগ চ্যানেলে ঝগড়া করতে বসে গেছে। অতচারী অসভ্য, উপর থেকে খাবার আসে, সেই খাবার গরম করে জাল দিয়ে গেলে, মানে এর ব্লগ কে দেখবে? এর ব্লগে দেখতে হলে তার একটা উপরে দোতলায় শাশুড়ি থাকতে হবে, সে রান্না করে সেই বউকে দেবে, তারা এর ব্লগ দেখবে। চলো বন্ধুরা, আজকে একটুখানি শেষ করার আগে এই যে রাহুল ব্যানার্জি সম্পর্কে আমি ভিডিও দেবো, আর আমি ভয়েস ওভার দেবো। চলো, লাভ ইউ অল। লীনা গঙ্গোপাধ্যায়, হ্যাঁ সবারই নাম জানা প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস, এর বিরুদ্ধে প্রিয়াঙ্কা সরকার একটা এফআইআর করছে। সাথে আর্টিস্ট ফোরামও আর একটা এফআইআর করছে, যে সদার্থক উত্তর যদি না পাওয়া যায় লীনা গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে, তাহলে অবশ্যই করে তাদের যে ধারাবাহিক দুটো যে চলছে, এই যেটা শুটিং করতে গিয়েই আমাদের মাঝে আর রাহুল নেই, সত্যি করে বেদনাদায়ক। মানে বাচ্চাটা কতটা ছোট, মানে রাহুল প্রিয়াঙ্কার বাচ্চার কথা বলছি, সহজ তার নাম। এত খারাপ লাগছে। তা আজকের দিন পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করা গেল না। আমি এই ভিডিওর মধ্যে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি, কারণ এই যে এটা শুটিং চলাকালীন, এটা কিন্তু শুটিং ছিল তার লাস্ট শুটিং। এরপরে যা হয়েছে সেটা সবারই অজানা না। মানে কীভাবে অবলীলায় একটা প্রাণ চলে গেল। এবং ড্রোন দেখবেন, ড্রোনের দ্বারাও কিন্তু সমস্ত ক্যাপচার হয়। এরকম একজন তো মেনটেন করে, তার কাছেও তো সমস্তটাই আছে তথ্য, যে কিভাবে জলে পড়ে গেল। কেন কেন দেরি করা হলো? কেন 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 উদ্ধার কার্যর জন্য সেই সময় ছুটে গেল না? কেন এতটা জল তার ফুসফুস পর্যন্ত উঠে গেছে যে সে নিঃশ্বাস নিতে পারেনি, তাই না? এই যে এই শুটিংয়ের সমস্ত আলোচনা হচ্ছে, সত্যি করেই ভাবতেই পারছি না রাহুল আমাদের মধ্যে নেই। যাই হোক, আজকের দিনেও আমি যেটা বলার চেষ্টা করলাম, যে কেউ অ্যারেস্ট হলো না, কাউকে আইনি আওতার মধ্যে আনা হলো না। কি সহজে প্রাণগুলো মানে চলে যাচ্ছে। জুবিন গার্গ আর এই যে আজকে রাহুল, চিন্তা করতে পারেন? রাহুলে কি ওই যে দাঁড়িয়ে কখনো ভেবেছে আজকে তার শেষ পরিণতি, আর সেটা তার সমুদ্রেই হবে?
তাহলে এমন জায়গায় কেন শুটিং করছে যেখানে সে সাঁতার জানে না? এটা জেনে এই প্রোডাকশন হাউস তাকে সেই জায়গায় পাঠালো, আর পাঠালো তার সাথেই কেন প্রোটেকশন ছিল না, যে কোনো সময় যদি পড়ে যায়। আর দেখুন সেই অঘটনটাই ঘটলো। ভীষণ খারাপ লাগছে। এইভাবে চলে যাবে না, মানে কোনো মানুষ ভাবতে পারেনি। তাই দল মত নির্বিশেষে সবাই আজকে রাহুলের এই দেখুন এর কথাটা শুনুন। দাঁড়া, তুই ওরকম করিস না, একটু ঠান্ডা হও, ঠান্ডা হও, ঠান্ডা হ। ঠান্ডা হও। দাঁড়া, আমরা এক্ষুনি একসাথে শুটিং করছিলাম। দাঁড়া, আধ ঘন্টা আগে আমরা একসাথে শুটিং করছিলাম। সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল না কি ও একা হঠাৎ করে? আমিও মরেছি। দুজনেই পড়ে আমি গেছি। ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো? আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। তারপরে আর যা দেখছেন, চূর্ণি এসছে, সবাই এসছে। ওই যে প্রিয়াঙ্কা চলে যাচ্ছে, শেষ শ্রদ্ধা জানিয়ে চলে গেল। সে কি ভেবেছিল যে রাহুল পৃথিবীতে থাকবে না? ভীষণ মন ভারাক্রান্ত যতবার দেখছি, যার জন্যে রাহুলের ওই যে মৃতদেহটা না আমি দেখতে চাই না। অনেকেই পোস্ট করছে, আমার বুক ফেটে যাচ্ছে। এটাই শেষ দৃশ্য ছিল। তখনও রাহুল জানতো না, সাথে শ্বেতা, সেও জানতো না যে রাহুল চিরবিদায় নেবে, চিরনিদ্রায় চলে যাবে। তাই এই অবহেলা যেন মানে আর যেন না হয়, তার জন্যে ব্যবস্থা দরকার।